স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি বিপ্লব রায়হান। এনবিআর ওজন নিয়ে সকাল বিকাল আমাদের যে পানিশমেন্টের মধ্যে রাখে, যে তারা একটা মাল ছাড়াইতে যে সময়টা আমাদের নষ্ট করে, আলটিমেট কাস্টমাররা আমাদের প্রতি হ্যাপি হইতে পারে না। আমার ম্যাচুরিটি হওয়ার পর 6-7 মাস তারা পেমেন্ট দিচ্ছে না। এই রপ্তানি শুল্ক বাঁচাইতে হলে এখনও সেন্ট্রাল ব্যাংকে কাবলিয়ালাদেরকে নাগাল টেনে ধরতে হবে। বৈশ্বিক বাজার তো আর আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেখানেও যদি ডিমান্ডে যদি একটা স্লথগতি থাকে আর আমাদের ইন্টারনাল চ্যালেঞ্জেস, এই দুটো মিলেই কিন্তু আমাদের রপ্তানিকে কিন্তু ভালো মতো ব্যাহত করছে। বিপ্লব, ইউরোপ, যুক্তরাষ্ট্র সহ বড় বড় বাজারে দেশের পোশাক রপ্তানি বাজার অনেকটাই কমেছে, যদিও ছোট যেসব নতুন বাজার রয়েছে সেখানে প্রবৃদ্ধি তুলনামূলক ইতিবাচক বলছেন যারা রপ্তানিকারক আছেন তারা। সেই সাথে তারা কিন্তু এই অবস্থায় মুক্ত বাণিজ্য চুক্তি করে জিএসপি ধরে রাখা এবং সেই সাথে যে সরকারের নীতি সহায়তা আছে সেটি তারা আশা করছেন। সবাই এদিকে আমদানি রপ্তানি বাণিজ্যের মেরুদণ্ড বলা হয়, সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর। সেখানে এখনও একটি কাজের জন্য এক টেবিল থেকে অন্য টেবিলে কিন্তু ঘুরতে হচ্ছে। মানে অন্যদিকে যে শতভাগ ডিজিটালাইজেশনের যে অভাবটি রয়েছে, সেই অভাবে একদিকে যেন সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে অর্থও কিন্তু অপচয় হচ্ছে। এখন দুপুরে এসব নিয়ে আমাদের হাতে রয়েছে বিস্তারিত প্রতিবেদন। কাগজপত্রের যে বহর সেটা আগের চেয়ে কোনো অংশে কমেনি। এখনও সেই কাগজপত্র জমা দিতে হচ্ছে, এখনও স্বাক্ষর, সিল। বন্দরেরও বিভিন্ন যে পয়েন্টগুলি আছে, যে ঘাটগুলি আছে, সেখানেও কম্পিউটারের সে অনলাইন হতে হবে। যখনই ডেলিভারি কোনো কারণে একদিন দুদিন বা কোনো বন্ধের কারণে বন্ধ থাকে, তখন ইম্পোর্ট জট হয়ে যায় এবং জাহাজ আসলে তখন ডিসচার্জিংটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। এখনও অনেক ইউজার আছে, অনেক সিএনএফ আছে যারা এখনো পর্যন্ত সে অনলাইনে অভ্যস্ত হয় নাই। সেক্ষেত্রে কিছুটা লেকিংস এখনো রয়ে গেছে, বাট আমরা আশা করি সব ইউজাররা যদি এই সিস্টেমের আওতায় চলে আসে তাহলে এই কাজটা আরও অনেক বেশি। বিপ্লব, উজানের ঢলে তছনছ হচ্ছে ভাটির জনজীবন এবং সেই সাথে এই যে দুর্দশার অবস্থা তাকে মোটামুটি এই সব এলাকার যারা বাসিন্দা আছেন তারা মেনেই নিচ্ছেন এবং ধরে নিচ্ছেন এর সঙ্গেই তাদের জীবন পার করতে হবে। সম্পর্কের জন্য গবেষকরা মূলত পরামর্শ দিচ্ছেন। তারা বলছেন যে চরের জন্য যদি আলাদা পরিকল্পনা নেওয়া হয় তাহলে সেখানকার অর্থনীতির আমূল একটা পরিবর্তন চলে আসবে। এ নিয়েও এখন দুপুরে বিস্তারিত আমাদের হাতে রয়েছে। সব বানায় আছে ধুয়ে নিয়ে যায়, গরু বাছুর কোন ভিটে নিয়ে যায়, মাঝে ব্যবসা থাকি রাখতে পারি নাই। বন্যা এসে সব ধুয়ে মুছে গেছে, আমরা খুব কষ্টের পর আছি। স্থায়ী বাঁধ এখনো নির্মিত হয়নি, যার জন্য এই চরাঞ্চলের মানুষের বন্যার সময় প্রতি বছর এই দুর্ভোগটা পোহাতে হয়। এখানকার স্বাস্থ্য, এখানকার শিক্ষা, এখানকার অর্থনীতি সব কিছুর জন্যই একটা বিশেষ ব্যবস্থা তৈরি হবে। এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য আমি অবশ্যই মনে করি চরকে নিয়ে আলাদা একটা চর উন্নয়ন বোর্ড অথবা চর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা উচিত, যেখানে শুধু চরাঞ্চলের মানুষের জন্য কাজ করা হবে। বিপ্লব, আমরা এখন দুপুরে নানা বিষয় নিয়ে কথা বলবো এবং শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে তৈরি পোশাকের রপ্তানি প্রসঙ্গ। বিপ্লব, আমরা শুরুতেই বলছিলাম যে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন ইউরোপীয় দেশে এই যে তৈরি পোশাক খাত যেটি রয়েছে আমাদের, সেই খাতের রপ্তানি অনেকটাই কমে এসেছে এবং এই পোশাকের নতুন বাজারের যে শীর্ষ 15টি দেশ সেখানে অনেকটাই বলা চলে যে আমাদের ইতিবাচক প্রবৃদ্ধি রয়েছে। যদিও নতুন যেসব বাজার তৈরি হয়েছে সেগুলো একটু ছোট হলেও সেক্ষেত্রেও ইতিবাচক কথাই বলছেন যারা ব্যবসায়ী আছেন এবং আমরা যদি একটু হিসেব করি সেখানে দেখা যাচ্ছে যে সদ্য বিদায়ী অর্থ বছরে প্রথম 11 মাসে এই যে পোশাক রপ্তানি কমেছে 23%। এটি কিন্তু ভারতের জন্য, ভারতে আমাদের এই পোশাক রপ্তানি কমেছে। এছাড়া পোশাকের প্রধান বাজার ইইউ এবং যুক্তরাষ্ট্র সহ সার্বিক খাতেও কমেছে এই পোশাক রপ্তানি। সম্পা, বেশ কিছু কারণ রয়েছে এর মধ্যে। প্রথমত ন্যায্য মূল্য পাওয়ার একটি বিষয় রয়েছে, পাশাপাশি যে পাওনা অর্থ রয়েছে সেটি আদায়ে কিছুটা দুর্বলতা রয়েছে এবং কাস্টমসের কিছু সমস্যাকেও কিন্তু দুষছেন ব্যবসায়ীরা। এ নিয়ে সহকর্মী মুন্নাফ রশিদের একটি প্রতিবেদন হাতে রয়েছে, আমরা বিস্তারিত দেখে আসবো সেখানে। গেল 2022-23 অর্থ বছরে 5,555 কোটি ডলারের মোট রপ্তানি আয়ের 4,699 কোটি ডলারই ছিল তৈরি পোশাকের, আর নতুন বাজার থেকে পোশাকের আয় ছিল 837 কোটি 48 লাখ 70 হাজার ডলার।
আর সদ্য বিদায়ী অর্থবছরের 11 মাসে তৈরি পোশাকের প্রায় 19% গেছে অপ্রচলিত বা নতুন বাজারের শীর্ষ 15টি দেশে। যেখানে এগিয়ে আছে জাপান, আগের অর্থবছরের তুলনায় এ বাজারে রপ্তানি বেড়েছে প্রায় 2%, দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ায় বেড়েছে প্রায় 12%, তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় বেড়েছে 15.5%। তৈরি পোশাকের অপ্রচলিত বা নতুন বাজারের মধ্যে জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া, ভারত অন্যতম। এসব বাজারে তৈরি পোশাক রপ্তানি ঠিকঠাকভাবে চললেও হঠাৎ করে কমেছে ভারতের বাজারে। 2022-23 অর্থবছরে ভারতের বাজারে তৈরি পোশাক রপ্তানি 100 কোটি মার্কিন ডলারের মাইলফলক অর্জন করলেও বিপত্তি বাধে 2023-24 অর্থবছরে। এ অর্থবছরের প্রথম 11 মাসে ভারতের বাজারে তৈরি পোশাক রপ্তানি হয়েছে 72,80,50,000 কোটি ডলারের, যা 2022-23 অর্থবছরের একই সময়ের তুলনায় 23.11% কম। হঠাৎ করে ভারতের বাজারে তৈরি পোশাক রপ্তানি কমে যাওয়ার কারণ কি? ইন্ডিয়ান মার্কেট যেটা আছে, যার ব্যবসার যে ধরন, সে এক ধরনের পানিশমেন্টের মতো ধরন। এখন বাংলাদেশ থেকে যে মালগুলো নিচ্ছে তারা 90 ডেজ, 120 ডেজ ডিফার্ড। তাদের সঙ্গে আমাদের এত ভালো সম্পর্ক থাকার পরেও তারা আমাদেরকে টাকাগুলো অনায়াসে আটকে রাখতে পারে, তো যেটা আপনার রুলস রেগুলেশনের মধ্যে পড়ে না। মাল রিসিভ করার পরে উনি বিক্রি করার পরেও টাকা দেয় না, এরকম অনেক ঘটনা আছে যেগুলো আমাদের গার্মেন্টসের মালিকরা আস্তে আস্তে করে এখানে বিমুখ। আমাদের এক্সপোর্ট করার, গ্রোথ বাড়ার যতগুলি ইনস্ট্রুমেন্ট ছিল, টুলস ছিল, প্রথম আমাদের ইডিএফ ফান্ড, দিস ইজ দ্য ক্লোজ। আমাদের ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট সিঙ্গেল ডিজিট, ইট ইজ দ্য ডাবল ডিজিট, লাগা মেম্বার 14.5-15 নিচ্ছে কোনো ব্যাংক। তৃতীয়ত হলো আমাদের র মেটেরিয়াল সাপ্লাইয়ের জন্য যে ধরনের ক্রাইসিস, এই রপ্তানি শুল্ক বাঁচাইতে হলে এখনও সেন্ট্রাল ব্যাংকে কাবলিয়ালাদেরকে নাগাল টেনে ধরতে হবে। আমার 442 কোটি টাকা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পের আমরা পাওনা আছি বিভিন্ন ব্যাংকের কাছে। আমার ম্যাচুরিটি হওয়ার পর 6-7 মাস তারা পেমেন্ট দিচ্ছে না। শুধু কি তাই, 2023-24 অর্থবছরে মাস ভিত্তিক হিসাবে 5 মাসে কমেছে পোশাক রপ্তানি। অক্টোবরে কমেছে প্রায় 14%, নভেম্বরে 7%, ডিসেম্বরে 2%, এপ্রিলে 1%, আর মে মাসে কমেছে সবচেয়ে বেশি 17%। সব মিলিয়ে গেল 11 মাসে আশানুরূপ হয়নি তৈরি পোশাক রপ্তানি। এ সময়ে রপ্তানি বেড়েছে মাত্র 2.86%। 2022-23 অর্থবছরের একই সময়ে যা ছিল 10.67%। তৈরি পোশাক রপ্তানি প্রায় 50%-এর গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন। এ বাজারে 2022-23 অর্থবছরে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ছিল 9.93%, যা সদ্য বিদায়ী অর্থবছরের 11 মাসে হয়েছে মাত্র 2%। ইউর শীর্ষ গন্তব্য জার্মানিতে কমেছে 10%। ইউ ছাড়া কানাডার বাজারেও পোশাক রপ্তানি কমেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 0.31% কম। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে নেতিবাচক ধারা থেকে বের হতে পারছে না তৈরি পোশাক খাত। 2022-23 অর্থবছর শেষে এই বাজারে পোশাক রপ্তানি কমেছিল 5.5%। সদ্য বিদায়ী অর্থবছরের 11 মাসে রপ্তানি কমেছে 3.43%। 6টা মাস যাবত এনার্জি ক্রাইসিস, মাঝখানে একটু কিছুটা ভালো হওয়ার সত্ত্বেও আবার তারা ওই র্যামেলা দুর্যোগের একটি শিপ নষ্ট হয়ে গেছে, সে গল্প শুনতে আসি। 1 মাস যাবত সেই শিপ এখনও ঠিক হলে, সে কবে ঠিক হবে কেউ জানে না। ফ্যাক্টরিতে দিনে 11 বার বিদ্যুৎ যায়, 15 বার যায়। তো এতবারে আপ ডাউন করলে আমাদের মেশিনারিজগুলি ফ্রিকোয়েন্সি লেভেলের যে ভোল্টেজ ইলেকট্রনিক ডিভাইসগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। গত মাসে আমি 33 লক্ষ টাকা ইলেকট্রিসিটি বিল বেশি দিছি। আমি আগে 8 টাকা দিতাম, এখন 11 টাকা বিল করছে। 84% ইনকাম এই ট্রেড থেকে হয়। এই ট্রেডদের যদি টিকায় রাখতে হয়, এনবিআরকে ঠিক করেন। এনবিআর ওজন নিয়ে সকাল বিকাল আমাদের যে পানিশমেন্টের মধ্যে রাখে। সেকেন্ড থিং হলো যে তারা একটা মাল ছাড়াইতে যে সময়টা আমাদের নষ্ট করে, আলটিমেট কাস্টমাররা আমাদের প্রতি হ্যাপি হইতে পারে না। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারের তুলনায় নতুন বাজারের আকার ছোট, তাই পোশাকের নতুন গন্তব্য বৃদ্ধির পাশাপাশি রপ্তানি ধরে রাখতে নতুন বাজারের ওপর নির্ভরশীলতা কমানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া রপ্তানির ধারা বজায় রাখতে 2026 সালের পর মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে শুল্কমুক্ত সুবিধা বজায় রাখার প্রতি গুরুত্ব দেন তারা। ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের তুলনায় নতুন বাজারের আকার অত্যন্ত ছোট, এবং এই ছোট মার্কেটগুলোতে যদি আপনি প্রবৃদ্ধির উপরে আমরা যদি বেশি গুরুত্ব আরোপ করি বা সেটার উপর যদি বেশি নির্ভর করি, তাহলে কিন্তু মিডিয়াম টু লং টার্মে আপনার কিন্তু গ্রোথ আমরা ধরে রাখতে পারবো না। গতবার যেহেতু ইন্ডিয়ান বাজারে আমাদের ভালো প্রবৃদ্ধি ছিল, এবং আমরা জানতাম যে ওই একই আকারের প্রবৃদ্ধি এই বছরে কিন্তু রাখা যাবে না, এবং সেটাই হয়েছে। গ্যাস বা অন্যান্য সুযোগ সুবিধায় যদি অসুবিধা হয়, সেটা যেমন একটি কারণ। বৈশ্বিক বাজার তো আর আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেখানেও যদি ডিম্যান্ডে যদি একটা শ্লথগতি থাকে আর আমাদের ইন্টারনাল চ্যালেঞ্জেস, এই দুটো মিলেই কিন্তু আমাদের রপ্তানিকে কিন্তু ভালো মতো ব্যাহত করছে।
তবে দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাকের হালনাগাদ তথ্য সম্পর্কে অনেকটাই বেখবর বাণিজ্য মন্ত্রণালয়। সদ্য বিদায়ী অর্থবছরের 11 মাসে পোশাক রপ্তানি কমে যাওয়ার কারণ জানা নেই বাণিজ্য প্রতিমন্ত্রীর। আমার কাছে তো ইনফরমেশন না থাকলে প্রস্তুতি আরেক সময় একটু বলেন যে আর আন্দাজে কি বলবো, আমার কাছে 1 বিলিয়ন হয়েছিল গত বছর। এ অবস্থায় শুধু অপ্রচলিত বাজার নয়, প্রচলিত বাজারেও আগের মতো প্রতিযোগিতা করতে পারছে না দেশের তৈরি পোশাক। ফলে ইউরোপেও রপ্তানি কমেছে। সমস্যা সমাধানে সরকারের গ্যাস, বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহের পাশাপাশি নীতিগত সহায়তা না কমিয়ে বরং বাড়ানোর দাবি খাত সংশ্লিষ্টদের। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। দেশে আমদানি রপ্তানি বাণিজ্যের মেরুদণ্ড বলা হয় চট্টগ্রাম বন্দরকে, যেখানে বিপুল কর্মযজ্ঞ কিন্তু চলে এবং এই কর্মযজ্ঞ কার্যক্রমকে সহজ করার জন্য এই চট্টগ্রাম বন্দরকে এতদিনে কিন্তু ডিজিটালাইজড হওয়ার কথা ছিল। এবং সেই ডিজিটালাইজেশনের আসলে কতটুকু এই বন্দরে হয়েছে এবং এই সুবিধা কত ব্যবসায়ীরা পাচ্ছেন, বিপ্লব, সেটাই আমরা জানবো। আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে যেটি তৈরি করেছেন সহকর্মী হাজেরা শিউলি। আমরা দেখে আসবো সেটি। চট্টগ্রাম বন্দরকে বলা হয় বৈদেশিক বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন ও রাজস্ব আহরণের প্রবেশদ্বার। 120 বিলিয়ন ডলারের আমদানি রপ্তানি বাণিজ্য সামাল দিতে 24 ঘন্টায় সচল থাকে দেশের প্রধান এই সমুদ্র বন্দর। আমদানি ও রপ্তানি পণ্য পরিবহনে বছরে গড়ে 4000-এরও বেশি জাহাজ ভিড়ে চট্টগ্রাম বন্দরে। সেই সঙ্গে বছরে গড়ে 31 থেকে 32 লাখ কন্টেনার ও 12 কোটি মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করে এই বন্দর। বিশাল এই কর্মযোগ্য সামাল দিতে কতটুকু ডিজিটাল হয়েছে চট্টগ্রাম বন্দর, আর ব্যবহারকারীরাই বা কতটুকু সুফল পাচ্ছেন, আজ তুলে ধরব সেই চিত্র। বন্দর থেকে পণ্য নিয়ে জাহাজ ভিড়ার পর শুরু হয় কর্মযজ্ঞ। কর্ণফুলী নদী থেকে সাগরে 20 নটিক্যাল মাইল পর্যন্ত এসব জাহাজ মনিটর করতে পুরো এলাকাকে আনা হয়েছে ভিটিএমএস সফটওয়্যারে। ফলে সাগরে কোন জাহাজ কোথায় কিভাবে অবস্থান করছে ও কি কাজ চলছে সেখানে সবই দেখা যায় বন্দরের মনিটরে। এছাড়া জাহাজ থেকে কন্টেইনার নামানো হয়েছে কিনা, কোন ইয়ার্ডে কন্টেইনার রাখা হয়েছে, সবই বর্তমানে জানা যাচ্ছে অনলাইনে। এবার আসি কন্টেইনারে। বছরে 30 থেকে 32 লাখ কন্টেইনার হ্যান্ডলিং হয় দেশের প্রধান এই বন্দরে। 2021 সালে স্বয়ংক্রিয় কন্টেইনার ব্যবস্থাপনা সিটিএমএস চালু করে চট্টগ্রাম বন্দর। এই ব্যবস্থাপনায় নতুন সংযোজন টার্মিনাল অপারেটিং সিস্টেম টস। কথা ছিল এই সিস্টেমে জাহাজ থেকে কন্টেইনার লোডিং, আনলোডিং, ইয়ার্ডে কন্টেইনার স্থানান্তর, ট্র্যাকিং, ডেলিভারি, গেট কন্ট্রোল সহ সব কাজই অনলাইনে হবে। তবে প্রশ্ন হচ্ছে, প্রকৃত অর্থে কতটুকু ডিজিটাল হয়েছে বন্দরের এসব সেবা? একটা সময় ছিল টসে আমরা কন্টেনার লোকেশন দেখতে গিয়ে অনেক মিস লোকেশন পেতাম, অনেক সময় অনেক কন্টেনার লোকেশন খুঁজে পাওয়া যেত না। কিন্তু বর্তমানে এই সমস্যা অনেকাংশে দূরীভূত হয়ে গেছে। এই ক্ষেত্রে আমি মনে করি যে চট্টগ্রাম বন্দর ডিজিটালাইজেশনের ক্ষেত্রে অনেকখানি এগিয়ে গেছে। পণ্য আনা নেওয়ার কাজে এই বন্দরে প্রবেশ করে বছরে 23 থেকে 24 লাখ গাড়ি এবং 50 লাখেরও বেশি মানুষ। গেটে টোল পরিশোধ, যেটিতে পণ্য নিয়ে বিপুল এ গাড়ির চলাচল নিয়ন্ত্রণ হয় ভেহিকেল কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেমে। এতে সময় ও ভোগান্তি কমছে ব্যবসায়ীদের। তবে পুরোপুরি সুফল মিলছে না ওয়ান স্টপ সার্ভিসের। এখানে কিছু সেবা অনলাইনে মিললেও বিভিন্ন নথিপত্র ভেরিফিকেশন এবং স্বাক্ষরের জন্য আগের মতোই ঘুরতে হচ্ছে 12 থেকে 15টি টেবিলে। এতে সময় ক্ষেপণের পাশাপাশি হচ্ছে ভোগান্তি। সেই পুরানো আমলের যে কাগজপত্র নিয়ে এখনো দৌড়াদৌড়ি, সেটা কিন্তু এখনো আছে। তো ডিজিটাল হতে হলে যে কাস্টমস থেকে ছাড় দেশের সাথে সাথে বন্দর এটা পেয়ে গেল, শিপিং এজেন্ট ডিও দিয়ে দিল, সে বন্দরেরও বিভিন্ন যে পয়েন্টগুলি আছে, যে ঘাটগুলি আছে, সেখানেও কম্পিউটারের সে অনলাইন হতে হবে। কিন্তু পেপারলেস অপারেশনের যে কথাটা বলছেন, ওই জায়গায় বোধহয় আমরা এখনও পিছিয়ে আছি। কারণ টস বা অ্যাসেগুডে এসছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাগজপত্রের যে বহর, সেটা আগের চেয়ে কোনো অংশে কমেনি। এখনও সেই কাগজপত্র জমা দিতে হচ্ছে, এখনও স্বাক্ষর, সিল এবং এই যে ফর্ম্যালিটিসগুলো পেপার সাবমিশন রিলেটেড, এগুলো কিন্তু এখনও আগের মতোই রয়ে গেছে। বরং দু এক জায়গায় হয়তো আবার টস বা সিটিএমএস রিলেটেড কাগজপত্র দিয়ে একটা বেশি সাবমিট করতে হচ্ছে। শিপিং এজেন্টরা বলছেন এখনও 50% খোলা পণ্য বন্দরের ইয়ার্ড থেকে ডেলিভারি দেওয়া হয়, যা বন্দরের গতিশীলতা ও ডিজিটালাইজেশনের অন্যতম বাধা।
যখনই ডেলিভারি কোনো কারণে একদিন দুদিন বা কোনো বন্ধের কারণে বন্ধ থাকে, তখন ইম্পোর্ট জট হয়ে যায় এবং জাহাজ আসলে তখন ডিসচার্জিংটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। চিটং পোর্ট এখন একটা মেজরিটি অফ ইম্পোর্ট কন্টেনার্স নিজেরা অপারেট করে, যেটা আনলাইক আদার পার্ট অফ দি ওয়ার্ল্ড। কন্টেনার কিন্তু সারা পৃথিবীব্যাপী ইম্পোর্ট কন্টেনার এসেই টার্মিনালের বাইরে চলে যায়। আমাদের এখন 37টা আইটেম ছাড়া বাকি সব আইটেমই আমরা কিন্তু চিটং পোর্ট থেকে ডেলিভারি করি, যেটা আসলে পৃথিবীর কোথাও এটা সিমিলারিটি নাই। আগামীতে $150 বিলিয়ন আমদানি রফতানির চাপ সামলাতে হবে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে। বাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, বে টার্মিনাল, ইকোনমিক জোন সহ বাড়ছে পরিধি। তাই অত্যাধুনিক আইটি সিস্টেমের সংযোজনের পাশাপাশি বন্দরের জনবলকে আরও প্রশিক্ষিত করার আহ্বান ব্যবসায়ীদের। আমাদের যত পোর্ট অথরিটি লোক আছে ওনাদের ট্রেনিং সো দ্যাট ইন্টারন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সিস্টেমস হয়, সব জিনিস এখানে স্মুথ হয়, আরও স্মুথ আমরা করতে পারি। হয়েছে এটা মানে সব সময় তো আমরা ইমপ্রুভমেন্টের দিকে আছি, এখন ইমপ্রুভমেন্ট আরও ফাস্ট কীভাবে আমরা করতে পারি এই জিনিসের উপরে আমাদের ফোকাস করার উচিত। তবে দায় কি শুধু বন্দরের? এখানকার আমদানি রফতানি বাণিজ্যের সঙ্গে জড়িত অন্তত 21টি সংস্থা। অপারেশন সিস্টেম পুরোপুরি পেপারলেস করতে হলে লাগবে সমন্বিত উদ্যোগ। ইউজাররা সবাই অনলাইনে আসতে হবে। এখনও অনেক ইউজার আছে, অনেক সিএনএফ আছে যারা এখনও পর্যন্ত সে অনলাইনে অভ্যস্ত হয় নাই। ডিউ নেওয়া বা দেওয়া, আমাদের কাছে এটা হাতে হাতে না দিয়ে অফিসিয়ালি সাবমিট করা, সেক্ষেত্রে কিছুটা লেকিংস এখনও রয়ে গেছে। বাট আমরা আশা করি সব ইউজাররা যদি এই সিস্টেমের আওতায় চলে আসে তাহলে এই কাজটা আরও অনেক বেশি। বন্দর কর্তৃপক্ষ বলছে চট্টগ্রাম বন্দরকে শতভাগ ডিজিটাল করতে মোট 50টি মডিউলে কাজ চলছে। এর মধ্যে বেশ কিছু মডিউল এখনও বাস্তবায়ন হয়নি। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। শম্পা, কোটা প্রথা বাতিলের দাবিতে আজ থেকে ঢাকা ব্লকেজ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এবং বিপ্লবী এই আন্দোলন কয়েকদিন ধরেই হচ্ছে, আজকেও তাদের কিছু কর্মসূচি রয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা কলেজের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্নাফ রশিদ। চলে যাচ্ছি তার কাছে। মুন্নাফ, জানতে চাই, এই যে কিছুক্ষণ আগে এখানে বিক্ষোভ হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানাবেন, পাশাপাশি জানাবেন বিকেল 3টা নাগাদ কোনো কর্মসূচি আছে কিনা। শম্পা, আমি আপনার প্রশ্ন ঠিক বুঝতে পারিনি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বেশ উত্তাল অবস্থা সৃষ্টি হয়েছে, বেশ আওয়াজ হচ্ছে, বিভিন্ন স্লোগানে মুখরিত হচ্ছে। ঢাকা কলেজের যেসব সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু গতকাল যে ঘোষণা হয়েছিল আন্দোলন বাংলা ব্লক নামে যে আন্দোলনের কর্মসূচি যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা অনুযায়ী তারা কিন্তু আজকে এই ঠিক এখনই তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন। কোটা প্রথা যে সংস্কারের দাবিতে যে ধর্মঘট, ক্লাস পরীক্ষা সব বর্জন করেছে। আজকে সকাল থেকে যেসব পরীক্ষা ক্লাস হওয়ার কথা ছিল তারা কিন্তু বর্জন করে ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছিল এবং সর্বশেষ কিন্তু তারা এখন রাস্তায় নেমে আন্দোলনে নেমেছেন। এর আগে আমরা দেখেছিলাম যে ঢাকা কলেজের যেসব অন্যান্য যেসব ছাত্র সংগঠনের যেসব ছাত্ররা রয়েছে তারাও কিন্তু একটি মিছিল করেছিল। তো এখন যারা রয়েছে সাধারণ শিক্ষার্থীরা, একেবারেই যারা সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু মাঠে নেমেছে এবং তাদের যে দাবি সেটি হচ্ছে যে কোটা যে 18 সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্র জারি সেটি বহাল রাখতে হবে, যেহেতু সেই পরিপত্রের আংশিক বিলুপ্ত ঘোষণা করেছে সম্প্রতি গত 5 জুন হাইকোর্ট। সেই পরিপত্রটি আবার পুনর্বহালের দাবিতে তারা আন্দোলন করছে এবং তাদের যে 4টি দাবি রয়েছে তার মধ্যে এটি অন্যতম, যে মেধার ভিত্তিতে নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে, কোটা পদ্ধতি বাতিল করতে হবে। এরপর হচ্ছে যে পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন পুনর্গঠন, দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরি সমস্ত অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে। আরও 2টি যে দাবি রয়েছে সেই দাবির প্রেক্ষিতে তারা আন্দোলন করছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে 2018 সালে কিন্তু কোটা প্রথা বাতিলের জন্য কিন্তু সর্বাত্মক আন্দোলন হয়। সেই আন্দোলনের পরে কিন্তু সেই বছরই 2018 সালের অক্টোবরে একটি পরিপত্র জারি হয়েছিল। সেখানে যে 56% কোটা বাংলাদেশে চালু ছিল সেই 56%-এর সংস্কার করে কিন্তু একটি পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই পরিপত্রের বিরুদ্ধে কিন্তু আপিল করেছিল মুক্তিযুদ্ধ প্রজন্মের যে নতুন প্রজন্ম রয়েছে তারা আপিল করার পরে হাইকোর্ট কিন্তু গত 5 জুন যে ওই পরিপত্রের আংশিক
নিষিদ্ধ করেছে, বাতিল করেছে। এরপরে কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে যে কোটা প্রথা আবার সংস্কার করতে হবে, যে বিষয়টি হাইকোর্ট বাতিল করেছে সেটি তারা মানছেন না এবং তার বিরুদ্ধে কিন্তু তারা অবস্থান কর্মসূচি করছেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন যে সাধারণ শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন করে তারা পড়ালেখা বাদ দিয়ে রাস্তায় নেমে এই কোটা বিরোধী আন্দোলন নেমেছে, এটি কোনোভাবেই যৌক্তিক হিসেবে দেখছেন না প্রধানমন্ত্রী। এবং তবে সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছে যে মেধার ভিত্তিতে যাতে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়, মেধার ভিত্তিতে যে যারা মেধা তালিকায় স্থান পাবে তাদেরকেই সুযোগ দিতে হবে। অনেক সময় তাদের বক্তব্য যে অনেক সময় মেধাতে চান্স মানে তালিকাভুক্ত হলেও তারা কিন্তু সঠিক মূল্যায়ন পান না, এরকম অভিযোগ রয়েছে সাধারণ শিক্ষার্থীদের। সেই জায়গা থেকে বেরিয়ে আসার পক্ষেই তারা দাবি করছে এবং এই যে কোটা সংস্কারের পক্ষে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আমি দেখেছি যে এই যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব থেকে একদম যে নীলক্ষেত মোড় পর্যন্ত রাস্তা ইতিমধ্যে ব্লক করেছে, তারা এখন এই ক্যাম্পাস থেকে বের হয়েছে এবং সায়েন্স ল্যাবেও তারা অবস্থান করবে এবং যে নীলক্ষেত মোড় রয়েছে সেখানেও তারা অবস্থান কর্মসূচি পালন করবে এবং রাস্তায় কিন্তু দীর্ঘ যানজট লেগেছে ইতিমধ্যে আমি দেখেছি এবং যে পুলিশ প্রশাসন রয়েছে তারাও কিন্তু বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে খেয়াল রাখছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। বিপ্লব, আমরা কোটা বিরোধী আন্দোলনের খবরাখবর জানছিলাম সহকর্মী মুন্নাফ রশিদের কাছ থেকে। আমরা দেখতেই পাচ্ছিলাম যে এই আন্দোলনের কারণে কিন্তু রাস্তায় এক ধরনের যানজটও তৈরি হয়েছে। সম্ভব আমরা একটু শাহবাগ থেকে ঘুরে আসতে চাই। সহকর্মী জাহিদ হাসান শাহবাগ মোড়ে রয়েছে, সেখানে কোটা বিরোধী আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে এবং ঢাকা ব্লকেট কর্মসূচি আজকে সেখানে পালন করছে। জাহিদ, জানতে চাই আপনার কাছ থেকে যে এই মুহূর্তে আন্দোলনকারীরা সেখানে অবস্থান নিয়ে কি দাবি তুলেছেন, তাদের বক্তব্য কি আসলে, আর পাশাপাশি শাহবাগের পাশাপাশি রাজধানীর কোন কোন পয়েন্টে আজকে ঢাকা ব্লকেট কর্মসূচি পালন করছে এবং এই ঢাকা ব্লকেট কর্মসূচির কারণে নিশ্চয়ই যানজট সৃষ্টি হয়েছে রাস্তায়? গতকাল যারা কোটা আন্দোলন, এই কোটা বাতিল চান, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন চলছে গত এক সপ্তাহ ধরে, সেই আন্দোলনে গতকালকে তারা কর্মসূচি ঘোষণা করেছে যে বিকেল 3টা থেকে তারা শাহবাগে অবস্থান কর্মসূচি করবেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তাদের ক্যাম্পাস এবং ক্যাম্পাসের সামনে মহাসড়কগুলোতে সকাল থেকেই ভেঙে ভেঙে আন্দোলন করছেন, দফায় দফায় তারা এই আন্দোলন করছেন। তাদের মূল দাবি হচ্ছে 2018 সালে যেই কোটা বাতিল করে সরকার প্রজ্ঞাপন জারি করেছিল, সেই কোটা বাতিল যে প্রজ্ঞাপন সেটি বহাল থাকবে, অর্থাৎ কোটা বাতিল থাকবে। এটি হচ্ছে চাকরি প্রত্যাশী এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি। সেই দাবিতে মূলত তাদের এই আন্দোলন। এই চলতি মাসে যেটি হয়েছে যে কোটা বাতিল করে হাইকোর্ট একটি রায় দিয়েছে, সেই রায়টি এখন আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এবং হাইকোর্টের এই রায়ের পরপরই আবার যারা এই সরকারি চাকরিতে কোটা বাতিল চান, অর্থাৎ কোটা সংস্কার বা কোটা বাতিল যেটি বলা হোক না কেন, এবং শিক্ষার্থীদের বড় একটি অংশ তারা চাচ্ছেন যে সরকারি চাকরিতে বিশেষ করে বিসিএস সহ অন্যান্য প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর চাকরি সহ যে কোনো চাকরিতে কোটা যাতে না থাকে এবং এটি একটি বড় ধরনের বৈষম্য। এবং যারা বলছেন যে অনেকে পরীক্ষায় ভালো নম্বর পেয়েও তারা এই কোটার কারণে তারা চাকরি পরীক্ষা ভালো করতে পারছেন না, এই বিভিন্ন ধরনের দাবি এবং তারা বলছেন যে এর কারণে বড় ধরনের একটি বৈষম্য তৈরি হচ্ছে, অনেকেই তাদের চাকরির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে 2018 সালে বড় ধরনের একটি আন্দোলন হয়েছিল, কোটা সংস্কার আন্দোলন। সেই আন্দোলনের পরবর্তীতে এটি বাতিল হয়ে যায় এবং সরকার একটি প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তানরা তারা হাইকোর্টে রিট করলে সেটি 2 বছর পরে হাইকোর্ট মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে একটি আদেশ দেয়, অর্থাৎ সরকার যে কোটা বাতিল করে প্রজ্ঞাপন দিয়েছিল সেটি বাতিল করে দেয়। সেই বাতিলের পর কোটা আবার পুনরায় বহাল হয় এবং এরপরে আন্দোলন হয়। আজকে শাহবাগে তাদের বিকেলে আন্দোলন করার কথা রয়েছে। এখন পর্যন্ত তেমন আন্দোলনকারীদের পক্ষে যারা রয়েছেন তারা এখানে কেউ এখন পর্যন্ত অবস্থান নেননি। শাহবাগের অবস্থা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, এখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে, অন্যান্য দিনের মতো যে স্বাভাবিক চিত্র থাকে সেটি এখন পর্যন্ত রয়েছে। হয়তো তাদের যে নির্ধারিত সময় রয়েছে 3টার পরে, তারপরে হয়তো এখানে যারা কোটা আন্দোলনের পক্ষে রয়েছেন, যারা এই আন্দোলন করে যাচ্ছেন তারা হয়তো এখানে আসবেন, তারপরে হয়তো তারা এখানে অবস্থান কর্মসূচি নেবেন, নিয়ে তাদের যে দাবি দেওয়া যেটি তারা জানাচ্ছেন সেটি হয়তো তুলে ধরবেন এবং পুনরায় হয়তো তারা নতুন কোনো কর্মসূচি দেবেন কিনা সেটি জানা যাবে তাদের এই আন্দোলনটি শুরু হওয়ার পরে। এখন পর্যন্ত কোটা বাতিলের পক্ষে যারা রয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ব্যানারে আন্দোলন চলছে, সেই আন্দোলনকারীরা এখন পর্যন্ত শাহবাগে কোনো অবস্থান নেননি। শাহবাগ এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং এখানে তেমন কোনো যানজট বা যে একটি আন্দোলনের কারণে যে পরিবেশ হয় সেটি এখনও হয়নি। হয়তো তারা অবস্থান নেওয়ার পরে শাহবাগে চিত্র ভিন্ন হতে পারে। বিপ্লব। জি জাহিদ হাসান, রাজধানী শাহবাগ চত্বর থেকে কোটা বিরোধী আন্দোলনকারীদের খবরাখবর রাখছিলেন সহকর্মী জাহিদ হাসান। এতক্ষণ যুক্ত ছিলাম তার সঙ্গে। এখন দুপুরের পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরে।
পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই। গণভবনে যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে সর্বজনীন পেনশন স্কিম প্রসঙ্গে সরকার প্রধান বলেন, কাউকে বঞ্চিত না করতেই স্তর ভেদে পেনশনের ব্যবস্থা করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। নানা ঘাত প্রতিঘাত আর চড়াই উতরাই পেরিয়ে 22 বছর অতিক্রম করল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ 22তম প্রতিষ্ঠা বার্ষিকী। সেই যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আজকে এখানে যারা উপস্থিত, অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়। হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই, কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাস করেছিল, মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটাকে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এ সময় তিনি সার্বজনীন পেনশন স্কিমের বিরোধিতা না করে এর সাথে যুক্ত হতে রাজনৈতিক নেতাসহ সবার প্রতি আহ্বান জানান। সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি, এটা সকলের জন্য। এটা আমাদের নির্বাচনী ইস্তেহারে ছিল, 2008 নির্বাচনী ইস্তেহারে আমরা করতে পেরেছি। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায়, আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো। নারী নেতৃত্বের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে দেশও এগিয়ে যাবে। পুরুষদের পাশাপাশি নারীদেরও দেশ গঠনে এগিয়ে আসার কথা বলেন তিনি। এবং আমি প্রথমে এসে মেয়েদের কর্মক্ষেত্রে প্রাইমারি শিক্ষায় 60% নারীরা জায়গা পাবে। পুরুষের সাথে সমান তালে তাল মিলিয়ে আমাদের নারী সমাজও দেশের উন্নয়নে কাজ করবে এবং এগিয়ে যাবে। শুধু প্রধানমন্ত্রী বলেন, এই সরকারের আমলে কেউ ঠিকানা ও গৃহহীন থাকবে না। পরে যুব মহিলা লীগকে শক্তিশালী করতে আরো সুসংগঠিত হবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিএনপির সন্ত্রাসী জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। যারা নিজের জীবনের কথা না ভেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দেয়, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ঢাকা সেনানিবাসে পিজিআর-এর 49তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, 75 পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের পক্ষের সশস্ত্র বাহিনীর সদস্যদের হত্যা করেছিল একটি দেশ বিরোধী চক্র। সমগ্র বাংলাদেশটাই যাতে উন্নত হয় সেইভাবে আমরা রাস্তাঘাট, পুল, ব্রিজ, রেল, নৌপথ, বিমান সব ক্ষেত্রেই আমাদের উন্নয়নের ছোঁয়া রয়েছে। কাজেই আমরা এই কাজটা করে যাচ্ছি। আমাদের লক্ষ্য যে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। জাতির পিতার যে স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলব, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ বাংলাদেশকে আর কেউ পিছনে টানতে পারবে না। আমরা অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হব সকলের সহযোগিতায়। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অর্থাৎ পিজিআরকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা যে তাদের জীবনের উপর ঝুঁকি নিয়ে এবং এই রোদ বৃষ্টি মাথায় নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যান। সেজন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। বিপ্লব, যারা দৈনিক খাটে বা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে উপার্জন করে, তাদের কিন্তু এই পরিশ্রমের যে ফসল সেটি আসলে নিয়ে যায় বানের জল, এবং দ্বীপচরবাসীর কাছে এটি একটি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এত দুর্ভোগের পরও তাদেরকে যেন আসলে দেখার কেউ নেই। তবে গবেষকরা বলছেন যে এজন্য সঠিক পরিকল্পনা নেওয়া প্রয়োজন, এবং সঠিক পরিকল্পনা নেওয়া হলেই যে চরগুলো রয়েছে আমাদের দেশে, সেই চরগুলো অমূল্য সম্পদের চাবিকাঠি কিন্তু হয়ে উঠতে পারে। সহকর্মী সাইফুল সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদনে বিস্তারিত।
বানের পানির তোড়ে বিছানা আসবাব ভেসে যাওয়ার পর যা আছে সেটুকু রক্ষার আপ্রাণ চেষ্টা মৌসুমি মারুফাদের। ফুলছড়ির গাবগাছি চরের মতো এমন দৃশ্য নতুন নয় গাইবান্ধার চর দ্বীপচরবাসীর কাছে। নদ নদীর পানি বিপদসীমায় উঠলেই প্রতি বর্ষায় উজানের ঢল ধুয়ে মুছে নিয়ে যায় ভাটির এ জনপদের মানুষের সারা বছরের আয় রোজগার। লাভ ক্ষতির অঙ্কে ফলাফল শূন্য হলেও দুঃখ দুর্দশাকে নিয়তি মনে করেই জীবন চলে এখানে। সব বানায় ধুয়ে নিয়ে যায়, গরু বাছুর কোন ভিটে নিয়ে যায়, মাঝে ব্যবসা থাকি। আমরা আবার সুবাদ করছি, রাখতে পারি নাই, বন্যা এসে সব ধুয়ে মুছে গেছে, আমরা খুব কষ্টের পর আছি। খাওয়া দাওয়া শোক পাখি অসুবিধা যা রোজগার করে সব এই বন্যা আলি সব ক্ষয়ক্ষতি হয়, সবই শেষ। উপরে থেকে বৃষ্টি, এদিকে নিচে থেকে পানি, বাড়িঘর ভাঙলে তো খড়িকাঠ ক্ষতি হয়, সব ভিজা, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। স্থায়ী বাঁধ এখনো নির্মিত হয়নি, যার জন্য এই চরাঞ্চলের মানুষের বন্যার সময় প্রতি বছর এই দুর্ভোগটা পোহাতে হয়। উত্তরের জেলা গাইবান্ধা সহ দেশের প্রায় 10% চরভূমিতে আবাদ হয় 9,11,000 একর জমিতে, যেখানে ফসলের আবাদ আর গবাদি পশু লালন পালন করে জীবিকা নির্বাহ করেন চরাঞ্চলের প্রায় 70 লাখ মানুষ। প্রায় 36 লাখ একর বালুচরের পুরোটাই আবাদযোগ্য করা হলে প্রাণিসম্পদ বাদে শুধু এসব জমি থেকে দেশের অর্থনীতিতে যোগ হতে পারে প্রায় 5 লাখ কোটি টাকা। কিন্তু এসব চরাঞ্চল নিয়ে তেমন কোনো ভাবনা নেই। গবেষকরা বলছেন হাওর বা পার্বত্য অঞ্চলের মতো চরের জন্য আলাদা পরিকল্পনা দরকার এখন। চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার একটি প্রতিষ্ঠান রয়েছে, যেটা বাংলাদেশের চরের জন্য একমাত্র সরকারি প্রতিষ্ঠান। পল্লী উন্নয়ন সমবায় বিভাগ চেষ্টা করছে এই সেন্টারকে কিভাবে ইনস্টিটিউটে পরিণত করা যায়, অথবা এই সেন্টারকে আরেকটু প্রাতিষ্ঠানিকীকরণ করা যায়। যদি একটা চর উন্নয়ন বোর্ড বা কর্তৃপক্ষ আমরা যাই বলি না কেন সেটি গঠিত হয়, তাহলে অন্তত চরের মানুষগুলোর জন্য বিশেষভাবে ভাবার কেউ তৈরি হবে। এখানকার স্বাস্থ্য, এখানকার শিক্ষা, এখানকার অর্থনীতি সব কিছুর জন্যই একটা বিশেষ ব্যবস্থা তৈরি হবে বলে আমরা মনে করি। বিকল্প ব্যবস্থা নিশ্চয়ই ভাবা দরকার, চিন্তা করা দরকার তাদের জন্য আলাদা করে। অর্থনীতির অবস্থাটাও তাই। বন্যা ভাঙ্গনের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে চরবাসীদের রক্ষা ও চরাঞ্চলকে মূল্যবান সম্পদে রূপান্তরে সরকারের কোনো পরিকল্পনা আছে কি? যে অঞ্চলগুলোকে আমরা স্থায়ী বাদ দিতে পারবো না, যেমন আমার ফজলুপুর, ফুলছড়ি, হলদিয়া অনেকগুলো ইউনিয়ন রয়েছে, সেই অঞ্চলগুলোতে আমার করণীয় কি? সেই অঞ্চলগুলো রক্ষার জন্য, এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য আমি অবশ্যই মনে করি চরকে নিয়ে আলাদা একটা চর উন্নয়ন বোর্ড অথবা চর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা উচিত, যেখানে শুধু চরাঞ্চলের মানুষের জন্য কাজ করা হবে। বিভিন্ন গবেষণা প্রতিবেদন বলছে এসব চর দ্বীপচর সহ প্রতি বছর বন্যায় দেশে 11,000 কোটি টাকা মূল্যের সম্পদের ক্ষতি হয়। নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ গঠন করার মধ্য দিয়ে সারা দেশের চর দ্বীপচরগুলোকে উন্নয়ন পরিকল্পনার আওতায় নিয়ে আসতে পারলে বন্যা ভাঙ্গনের মতো প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাকের ক্ষয়ক্ষতি যেমন কমিয়ে আনা সম্ভব, একই সাথে প্রাণী সম্পদ আর ফুল ফল ফসল ফলিয়ে এই চর থেকেই দেশের অর্থনীতিকে আরও বেশি মজবুত করা সম্ভব মনে করেন চর বিশেষজ্ঞরা। ফুলছড়ির চরাঞ্চল থেকে হেদায়েতুল ইসলাম বাবু, এখন গাইবান্ধা। জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি না হলেও জেলায় পানিবন্দী 2 লাখের বেশি মানুষ, বন্ধ রয়েছে 140টি শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা, চলে যাচ্ছি তার কাছে। রানা, জানতে চাই এই যে পানিবন্দী যেসব মানুষ রয়েছে তাদের দুর্ভোগ কমাতে প্রশাসনের থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, এবং সেই সাথে জানাবেন এই পরিস্থিতির আরও অবনতি হওয়ার শঙ্কা আছে কিনা। শম্পা, প্রথমেই বলতে চাই জামালপুরের এই মুহূর্তে যমুনা নদীর ভাদ্রবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 6 সেন্টিমিটার কমে গেল। 24 ঘন্টায় 87 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। আর সরিষাবাড়ি জগন্নাথগঞ্জ ঘাটে সেখানে বিপদসীমার 119 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। আর বলা চলে গতকালকে থেকেই পানি খুব ধীর গতিতে পানি কমছে, অর্থাৎ নিম্নাঞ্চলে এখন অনেক বাড়িঘর তলিয়ে রয়েছে। এই মুহূর্তে বলা চলে জামালপুরের
7টি উপজেলার 50টি ইউনিয়নের 2 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আর প্রশাসনের পক্ষ থেকে এই বন্যা কবলিত মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসনের পক্ষ থেকে 320 মেট্রিক টন চাল এবং 20,000 শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। সেটি এলাকা ভিত্তিক জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ কার্যক্রম চলছে। তবে আমি ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলার বেশ কিছু ইউনিয়ন ঘুরে দেখেছি সাধারণ মানুষের কষ্টটা, দুর্ভোগ কতটা বেশি বেড়েছে। অর্থাৎ যত পানি স্থায়ী হচ্ছে তত কিন্তু দুর্ভোগ বেড়েই চলেছে। অর্থাৎ বলা চলে এই মুহূর্তে মানুষের ঘরে ঘরে খাবার সংকট দেখা দিয়েছে, গোখাদ্যের সংকট দেখা দিয়েছে, পাশাপাশি শিশু এমনকি বয়স্কদের ঠান্ডা, নিউমোনিয়া, জ্বর এবং পানিবাহিত রোগ কিন্তু দেখা দিয়েছে। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলছি, তারা মেডিকেল টিম গঠন করছে। সেই মেডিকেল টিম কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখে সেইভাবে পড়েনি। আর ত্রাণ বরাদ্দ যেভাবে দেওয়া হচ্ছে সেটিও কিন্তু প্রয়োজনীয় তুলনায় খুবই অপ্রতুল, সেটিও কিন্তু চোখে পড়ছে না। বিশেষ করে আমরা ইসলামপুরের চিনাডলি, পার্থসী, শশারিয়াবাড়ি, পাবনা, ডেবরা সে এলাকায় ঘুরে দেখেছি। সেই এলাকায় যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু অনেকেই কিন্তু দুর্ভোগের মধ্যে দিনপাত করছে। অর্থাৎ অনেকেই একবেলা খেয়ে না খেয়ে কিন্তু দিন পার করছে। অর্থাৎ তাদের কিন্তু এই মুহূর্তে কাজ নেই। অর্থাৎ নদী তীরবর্তী যে সকল মানুষ তারা কিন্তু দুর্ভোগের মধ্যে রয়েছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। শম্পা। জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি না হলেও এখনো 2 লাখের বেশি মানুষ পানিবন্দী রয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল রানা। এখন দুপুরে নিয়েছি আরেকটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। মিনিকেট চাল নিয়ে সরকারের সিদ্ধান্ত মানছেন না কুষ্টিয়ার চাল কল মালিকরা। সরকার এই নামে চাল সরবরাহ নিষিদ্ধ করলেও বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেটের ছড়াছড়ি, কদর বেশি হয়, দামও চড়া। তবে সরু চকচকে এ চাল কোন জাতের ধান থেকে হয় তা নিয়ে রয়েছে বিতর্ক। তবে মিল মালিকদের দাবি মিনিকেট জাতের ধান রয়েছে যা তারা দীর্ঘদিন কৃষকদের কাছ থেকে কিনছেন। কৃষকরা এও বলছেন দেশে কয়েক জাতের মিনিকেটের ফলন ভালো হয়। আব্দুল আলিমের ছবিতে সোহেল পারভেজের প্রতিবেদন। মিনিকেট চাল ভোক্তা পর্যায়ে যার রয়েছে বেশ চাহিদা, তবে এর উৎপাদন ও জাত নিয়ে রয়েছে বিতর্ক। এই চাল সরবরাহ নিয়ে সরকারের নিষেধাজ্ঞা থাকলেও বাজারে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চালের ছড়াছড়ি। ধান গবেষণা ইনস্টিটিউট বলছে দেশে মিনিকেট নামে কোনো ধানের জাত নেই। বিভিন্ন জাতের ধানের চাল মেশিনে ছাঁটাই ও পলিশ করে নাম দেয়া হয় মিনিকেট। যদিও বিষয়টি মানতে নারাজ কৃষক ও মিল মালিকরা। তাদের দাবি মিনিকেট নামে ধান আছে। চলতি মৌসুমে 3 প্রকার মিনিকেট ধান চাষ করছেন কুষ্টিয়ার চাষিরা। এসব ধানের বীজ জেলা কৃষি অফিস ও দোকান থেকে সংগ্রহ করেন তারা। মাঠ মিনিকেট ধান এবার তো অন্য ধান এবার লাগানি, রড মিনি, জিরি মিনি, আর একটা আছে সুবার মিনি। আমাদের পাশে খাজানগর বড় মোকাম আছে, ওখান থেকে আছে যে ওই ধানের বীজ কিছু চিকন বীজ সংগ্রহ করি নিয়ে আসি, ওটা মিনিকেট বিলি আমরা লাগাই। অফিসের থেকে করি, আপনার কুষ্টিয়ার থেকে নিয়ে আসি, তারপর সংগ্রহ করে আমরা নিজে রাখতে পারলে নিজে রাখিয়েছি। কৃষকের কাছ থেকে কিনি যে নাম বলে আমরা কিন্তু মূলত বস্তার গায়ে সেই নামটাই ব্যবহার করি। এখানে আমাদের নিজস্ব মিল মালিক বা কোনো ব্যবসায়ীর নাম লেখার কোনো ইচ্ছে করে কেউ লিখতে পারে না। এটা ধানের নাম রাখে চাষি, আমরা তো ধানের নাম রাখি না। ধানের নাম যদি চাষি রাখে তাহলে সরকার আমাদের নির্ধারণ করে দিবে যে আমার বাংলাদেশে এই ধান আছে, তোমরা এই ধান লিঙ্ক করলে এই ধানে বস্তায় লিখতে হবে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে মিনিকেট বলে কোনো জাতের ধান কৃষকদের বিতরণ করা হয়নি। এছাড়া এই জাতের বীজ কৃষকরা কোন জায়গা থেকে সংগ্রহ করেছে সে বিষয়ে কিছুই জানেন না কৃষি কর্মকর্তারা। মিনিকেট কোনো জাত আমরা কৃষক পর্যায়ে আমাদের বিতরণ হয় না বা আমরা জানি না। আমরা কৃষকরা শুনি যে মিনিকেট কখনো কখনো শুনি যে চাষ করে, কিন্তু তারা এই বীজগুলা কোথা থেকে পায় সেটা কিন্তু আমাদের অজানা। জেলা প্রশাসক জানান সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মিনিকেট নামে চাল বাজারে সরবরাহ বন্ধে কাজ করছেন তারা। অনেকগুলো মিল মালিক তাদের বস্তায় এই ধানের চাউলের জাতের নাম, উৎপাদনের তারিখ এবং প্রাইসিং করছে। যারা করছে না তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আমরা আইন লঙ্ঘিত হলে আইন নিয়ে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা গ্রহণ করব। আইন অনুযায়ী মিনিকেট চাল সরবরাহ নিষিদ্ধ হলেও চাহিদা বেশি ও লাভজনক হওয়ায় তা মানছেন না মিল মালিকরা। তবে কেউ আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি প্রশাসনের। এখন কুষ্টিয়া। এখন দুপুরের পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি, একটু পরে।
পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন দুপুর। দেশের বাইরের প্রসঙ্গ, এবার ভয়াবহ বন্যার কবলে হিমালয় কন্যা নেপাল। কয়েকদিনের টানা বৃষ্টি, ভূমিধস ও বজ্রপাতে প্রাণহানির শঙ্কা বেড়ে দাঁড়িয়েছে 47। গেল 24 ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে 18 জনের। বাগমতী ও বিষ্ণুমতী নদীর পানি বেড়ে বন্যার পানিতে প্লাবিত রাজধানী কাঠমান্ডু সহ পশ্চিমাঞ্চল তলিয়ে গেছে সেখানকার বাড়িঘর, রাস্তাঘাট ও ধর্মীয় প্রতিষ্ঠান। বিপর্যস্ত জনজীবন, জারি রয়েছে জরুরি সতর্কতা। নদী ভাঙনের শিকার হওয়ার ঝুঁকিতে কয়েকশো ঘরবাড়ি। এখনো ভারী বৃষ্টিপাত চলছে কোশি, কর্ণালী সহ বিভিন্ন জেলায়। আরও কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। প্রতি বছরই নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণ যায় শত শত মানুষের। এর সাথে শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এর পাশাপাশি ইউটিউবে দেখতে ভিজিট করতে হবে youtube.com/6+ekhon tv-তে।